আজ আমরা দেখতে চলেছি 2024 সালে রিলিজ হওয়া একটি অসাধারণ মুভি যার নাম উইশ অফ দ্য ফেয়ারি ফিশ। এটা মূলত একটি ফ্যান্টাসি অ্যাডভেঞ্চার মুভি যার গল্পটি অনেক ইউনিক। রূপকথার গল্প কম বেশি তো আমরা সবাই পছন্দ করি, কিন্তু আজকের এই গল্পটি একটু বেশি ইন্টারেস্টিং এবং এর ভিএফএক্স গুলো এতটাই মুগ্ধকর যেটা দেখতে দেখতে আপনিও হারিয়ে যাবেন রূপকথার এক অন্যরকম দুনিয়া। তাহলে চলুন ঘুরে আসা যাক পৃথিবীর বাইরে এক রূপকথার জগতের গল্প থেকে। গল্পটি শুরু হয় গভীর এক সমুদ্রের মাঝখান থেকে, যেখানে আমরা খুব একটি সুন্দর রাজ্য দেখতে পাই। আর এই রাজ্যের সিংহাসনে একটি আংটি নিয়ে বসেছিল রাজ্যের রাজা, যেখানে তার একটি গুপ্তচর ব্যাঙ এসে বলছিল, আমি যে মাছটিকে বিয়ে করতে চেয়েছিলাম সে কোথায় গিয়েছে। ব্যাঙটি তখন জানায় সে অনেক খোঁজাখুঁজি করার পরেও কোনো খোঁজ পায়নি। এই কথা শুনে রাজা অনেক রেগে যায়, আর সে ব্যাঙটিকে কাছে টেনে নিয়ে বলে যত দ্রুত সম্ভব মাছটিকে খুঁজে বের করতে হবে। এরপর আমরা রুশ শহরের একটি ছোট্ট দ্বীপকে দেখতে পাই, যেখানে বহু বছরের পুরনো এক কামারের বাড়ি ছিল। আর সেই বাড়ির মধ্যেই ইয়ন নামক একটি ছেলেকে দেখতে পাই, যে কিনা তার বিছানায় ঘুমাচ্ছিল। কিন্তু এমন সময় সেখানে ছোট্ট একটি কুকুর এসে তার ঘুম থেকে উঠিয়ে দেয়। ইয়ন আসলে খুব সহজ সরল একটি ছেলে, এমনকি সে অনেক বোকা প্রকৃতির ছিল। তো ইয়ান যখন ফ্রেশ হয়ে বাইরে যাচ্ছিল, ঠিক তখনই তার বাবা তাকে ডাকে। আর বাবা আসলে অন্ধ ছিল, তো সে এখানে ইয়নকে বলে, অনেক তো বড় হয়েছে, এখন অন্তত কামারের কাজটা শিখে নেওয়া উচিত। তাছাড়া এখন আমার বয়স হয়েছে, যে কোনো সময় আমি মারাও যেতে পারি। আমি মারা যাওয়ার পর কি হবে তোমার? ইয়ান তখন তাকে বলে, তুমি চিন্তা করো না বাবা, খুব অল্প সময়ের মধ্যে আমি সমস্ত কাজগুলো শিখে নিব। তার বাবা তখন তাকে রান্না করার জন্য মাছ ধরে নিয়ে আসতে বলে। ইয়ান সঙ্গে সঙ্গে খুশি মনে মাছ ধরতে চলে যায়, কারণ মাছ ধরা ছিল তার অনেক পছন্দের একটি কাজ। তাই ইয়ান তার সঙ্গে একটি বালতি এবং বড়শি নিয়ে মাছ ধরার জন্য বেরিয়ে পড়ে। সে তাদের বাড়ি থেকে কিছুটা দূরে অবস্থিত বরফে জমা থাকা একটি নদীর কাছে যায়। সেখানে মাছ ধরার মতো একটি জায়গা ছিল। তো ইয়ন যখন মাছ ধরার জন্য সেখানে তার বড়শিটি দেয়, ঠিক তখনই সেই জায়গা থেকে অনেক জোরে বুদবুদ হতে থাকে। ইয়ন ভয় পেয়ে গিয়ে সেখান থেকে পালানোর চেষ্টা করছিল। এমন সময় দেখা যায় যে সেই মাছ ধরার জায়গাটি দিয়ে অনেক বিশাল আকৃতির পানি একটি স্রোত বেরিয়ে আসে, আর এটা সোজা ইয়ানের উপরে এসে পড়ে। এমনকি স্রোতের সাথে বালতিতে একটি মাছও চলে আসে। মাছটি দেখে ইয়ন অনেক খুশি হয়ে যায়, আর সে নিজে নিজে বলতে থাকে, যাক ভালোই হলো, আজকে কোনো পরিশ্রম ছাড়াই খাবারের ব্যবস্থা হয়ে গেল। এরপর পরেই ইওয়ান মাছটি নিয়ে তার বাড়িতে ফিরে আসে, আর সে তাড়াতাড়ি করে মাছটি রান্না করার জন্য লাড়কিতে আগুন দিতে থাকে এবং বলতে থাকে যে আজকে খুব সুন্দর করে মাছটি রান্না করব। কিন্তু এমন সময় সেই মাছটি বলে ওঠে, ও আচ্ছা তাই নাকি, তুমি আমাকে কিভাবে রান্না করবে শুনি একটু। এই কথা শুনে ইওয়ান যেন তার কানকে বিশ্বাস করতে পারছিল না, কারণ একটি মাছ কিভাবে কথা বলতে পারে। ইওয়ান তখন মাছটিকে বলে, এই মাত্র কি তুমি কথা বললে? একটি মাছ হয়ে তুমি কিভাবে কথা বলতে পারলে? মাছটি তখন তাকে বলে, আমি শুধু কথাই বলতে পারি না, বরং আরো অনেক কিছুই করতে পারি। তুমি যদি আমাকে আবারও নদীতে ছেড়ে দিয়ে আসো, তাহলে আমি তোমাকে যে কোনো 3টি ইচ্ছে পূরণ করব। এই কথা শুনে ইয়ন বুঝতে পারে এটা হয়তো কোনো ম্যাজিক্যাল ফিশ, তাই সে অনেক খুশি হয়। আর সে মাছটিকে বলে, তুমি একটু অপেক্ষা করো, আমি তোমাকে এক এক করে আমার 3টির ইচ্ছের কথা বলবো। এই বলে ইওয়ান বিছানায় শুয়ে পড়ে, আর সে শুয়ে শুয়ে এমনি এমনি বলে, আমার তো মাঝে মাঝে ইচ্ছা করে যে এইভাবে শুয়ে শুয়ে পুরো শহর যেন ঘুরে বেড়ায়। ইয়ানের এই কথা বলতে না বলতেই সেখানে ঘটে যায় অবাক করা একটি ঘটনা। ইওয়ান দেখতে পায় যে হঠাৎ করে তার পুরো ঘরটি হাওয়াতে ভাসতে শুরু করেছে। সে কিছুটা ঘাড় ভেজা, আর সে মাছটিকে বলে, এইসব কি হচ্ছে? তখন তাকে বলে, কি আবার হবে, তোমার প্রথম ইচ্ছাটি পূরণ হচ্ছে। তুমি না বললে যে তুমি ঘরে শুয়ে শুয়ে পুরো শহরটা ঘুরে দেখতে চাও? তখন ইয়ান বলে, এটা তো আমি এমনি এমনি বলেছি, এটা তো আমার কোনো ইচ্ছা ছিল না। তবে মাছটি তখন তাকে বলে, এইসব বলে এখন লাভ নেই, আমি ইচ্ছে কথা বলার পর পরেই তুমি এই কথাটা বলেছো, তাই এটা তোমার ইচ্ছে হিসেবেই গণ্য হবে। এবার সেখানে দেখা যায় ইওয়ানের বিছানাটি তাকে নিয়ে একটি গাড়ির মতো করে বাইরে চলে যায়, আর এই বিছানাটি তখন তাকে পুরো শহরটি ঘুরিয়ে ঘুরিয়ে দেখাতে থাকে। মাছটি তখন তাকে বলে, যেহেতু তুমি বলছো তুমি শুয়ে শুয়ে পুরো শহরটি ঘুরতে চাও, তাই এই বিছানাটি এখন তোমাকে ঘোরাবে। তবে এইসব কিছু দেখে ইওয়ানের তার নিজের চোখকে বিশ্বাস করতে পারছিল না, কারণ তার বিছানাটি সত্যি সত্যি একটি গাড়িতে রূপান্তরিত হয়েছে। এখন এই বিছানাটি করে সে সমস্ত জায়গায় ঘুরছিল। তখন শীতকাল এবং বাতাসের কারণে তার পুরো শরীর কাঁপছিল।
সে হঠাৎ করে বলে ফেলে কতই না ভালো হতো যদি এখানে ঠান্ডা এবং বরফ না থাকতো। তো ইয়নের কথা বলতে না বলতে দেখা যায় দেখতে না দেখতে আশেপাশে সমস্ত বরফ গায়েব হয়ে যাচ্ছে এবং বরফের নিচ থেকে সবুজ প্রকৃতি বেরিয়ে আসছে। এরপর দেখতে না দেখতে মুহূর্তের মধ্যেই সেখানে গরমকাল চলে আসে, ফলে সমস্ত জায়গার বরফ একদম চলে যায়। এমনকি এখানকার যে নদী বরফে ডেকেছিল সেটাও একদম পুরোপুরি ভাবে পরিষ্কার হয়ে যায়। আর এই নদীটি ইওয়ানের অনেক পছন্দের ছিল, তাই সে নদীর কাছে থেমে সেখানে অনেক আনন্দ করছিল। এমন সময় মাছটি তাকে বলে, তোমার দুটো ইচ্ছে কিন্তু পূরণ হয়ে গিয়েছে, এখন তোমার কাছে আর মাত্র একটি ইচ্ছে রয়েছে, তাই তোমার শেষ ইচ্ছাটি পূরণ হলে আমি কিন্তু চলে যাব। ইওয়ান তখন কোনো কিছু না বলে সেই মাছটিকে নিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছিল আর সেই মাছটির সঙ্গে গল্প করছিল। তো সে এখানে মাছটিকে বলে, আসলে মানুষ আমাকে ঠিকই বলে যে আমি নাকি অনেক বোকা, আর আমি নিজেই আজকে সেটার প্রমাণ পেয়ে গিয়েছি। শুধুই আমার দুটো ইচ্ছাকে কিভাবে নষ্ট করে দিলাম। আমি চাইলে তোমার কাছে অনেক বড় কিছু চাইতে পারতাম, কিন্তু মাছটি তখন বলে বসে, একজনের মনের ইচ্ছা এক এক রকম। কেউ কেউ একটি কুঁড়ো ঘর পেলেই যেন তার জীবনের সমস্ত স্বপ্ন সত্যি হয়ে যায়, আবার কেউ কেউ রাজপ্রাসাদ পেয়েও যেন খুশি হতে পারে না। তো তারা দুজন মিলে গল্প করতে করতে যখন একটু সামনের দিকে এগিয়ে যায়, তখন তাদের সামনে হঠাৎ করে একদল ডাকাত চলে আসে আর তারা ইওয়ানকে বলে, তোমার কাছে যা কিছু আছে সবকিছু আমাদেরকে দিয়ে দাও। কিন্তু ইওয়ান তাদেরকে বলে যে তার কাছে কোনো টাকা পয়সা নেই, তারা চাইলে তাকে তল্লাশি করে দেখতে পারে। কিন্তু ডাকাত দল যখন তার কাছে কিছুই পায় না, তখন ইওয়ানের কাছ থেকে সেই ম্যাজিক্যাল ফিশটি ছিনিয়ে নেয়। তারা মাছটিকে নিয়ে সেখান থেকে চলেই যাচ্ছিল, তখন ইওয়ান সুযোগ বুঝে পিছন থেকে গিয়ে মাছটিকে নিয়ে নেয় আর সে সেখান থেকে দ্রুতই পালানোর চেষ্টা করে। তবে ডাকাত দল তাকে ধাওয়া করছিল, কিন্তু সে এখানে মাছটিকে বাঁচানোর জন্য তাড়াতাড়ি করে সে নদীর কাছে এসে মাছটিকে নদীর মধ্যে ছেড়ে দেয়, যার ফলে ডাকাত দলের সবাই তার উপর অনেক রেগে যায়। তাই তারা তখন তাকে একটি গাছের সঙ্গে উল্টো করে ঝুলিয়ে দিয়ে চলে যায়। তবে কিছুক্ষণ পর দেখা যায় সেখানে খুব সুন্দর একটি মেয়ে চলে আসে, আর সেই মেয়েটি তখন ইওয়ানের রশিটি খুলে দিয়ে গাছ থেকে নামে। ইওয়ান তখন মেয়েটিকে তার কাছে পরিচয় জানতে চায়। মেয়েটি তখন তাকে বলে, তুমি কিছুক্ষণ আগে যে মাছটিকে নদীতে ফেলে দিয়ে এসেছো, আমি হলাম সেই মাছটি। ইওয়ান এখানে মেয়েটির গায়ে থেকে একটি চমৎকার স্কার্ফ দেখে বুঝতে পারে সেই মেয়েটি আসলে সত্যি কথাই বলছে। এরপর ইওয়ান মেয়েটির কাছ থেকে তার নাম জানতে চায়। মেয়েটি তখন জানায় তার নাম হচ্ছে ইয়ানা। এবার ইওয়ান সুযোগ পেয়ে ইয়ানার কাছ থেকে তার চমৎকার স্কার্ফটি নিয়ে নেয় আর সেই ইয়ানাকে বলে, তোমার কাছে কিন্তু এখন আমার শেষ একটি ইচ্ছা বাকি আছে, আর আমি চাই না আমার বাকি ইচ্ছাটি তুমি পূরণ না করেই চলে যাও। তাই ঠিক ততক্ষণ পর্যন্ত তোমার স্কার্ফটি আমার কাছেই থাকবে, যতক্ষণ পর্যন্ত না তুমি আমার শেষ ইচ্ছাটি পূরণ করবে। কিন্তু এইবার আমি এত সহজে তোমার কাছে কিছু চাইবো না, কারণ এমনিতেই আমার দুটো ইচ্ছে নষ্ট হয়ে গেছে। তাই এবার আমি তোমার কাছে অনেক ভেবে চিন্তে শেষ ইচ্ছাটি চাইবো, তবে ততক্ষণ পর্যন্ত তোমাকে আমার সাথেই থাকতে হবে। ইয়ানা তখন তাকে বলে, ঠিক আছে, কোনো সমস্যা নেই, তাহলে এখন আমাকে কি করতে হবে? ইওয়ান তখন তাকে বলে, তোমাকে আমি বেশি অপেক্ষা করাতে চাই না, তাই আমার শেষ ইচ্ছাটি তোমাকে বলে দিচ্ছি। আমার আসলে ছোটবেলা থেকে অনেক ইচ্ছা যে আমি রুশ রাজার মেয়েকে বিয়ে করব, যে কিনা বর্তমানে রুশ রাজ্যের রাজকুমারী। ইয়ানা তখন তাকে বলে, ও আচ্ছা, এটাই তাহলে তোমার শেষ ইচ্ছে? ইওয়ান বলে, না, এটা আমার তোমার কাছে চাওয়া কোনো ইচ্ছে না। আমি চাই না কোনো জাদুর মাধ্যমে রাজকুমারীকে বিয়ে করতে, তাকে বিয়ে করতে সবকিছুর জন্যই চেষ্টা করব আমি, তুমি শুধুমাত্র আমার পাশে থাকবে। ইয়ানা তখন বলে, ঠিক আছে, আমি যতটুকু সম্ভব তোমাকে সাহায্য করার চেষ্টা করব। অন্যদিকে আমরা সেই রুশ রাজ্যেও দেখতে পাই, যেখানে রাজপ্রাসাদের মধ্যে রাজকুমারী বসেছিল। রাজকুমারীর নাম হচ্ছে নেন্সি। এমন সময় নেন্সির কাছে একজন দাসী আসে আর রাজকুমারীকে জানায় রাজপ্রাসাদে ইংল্যান্ডের রাজদূত আসছে। যেটা শুনে রাজকুমারী প্রচন্ড রকমের খুশি হয়ে যায়, কারণ সে সবসময় একজন ইংরেজকে বিয়ে করতে চাইতো, আর যদি রাজদূতের মাধ্যমে তার বিয়ের ব্যবস্থা হয়ে যায়, তাই সে দ্রুত খাওয়া দাওয়া করে খুব সুন্দরভাবে সেজে গুজে একটি জায়গায় বসে থাকে। কিন্তু নেন্সির বাবা ইংরেজদের মোটেও পছন্দ করতো না, আর সে কোনোভাবেই চাইতো না যে তার মেয়ে একজন ইংরেজকে বিয়ে করুক। তো কিছুক্ষণের মধ্যে ইংল্যান্ডের সে রাজদূত চলে আসে, আর এই রাজদূত আসলে চাচ্ছিল যে যেভাবে হোক না কেন রাজার মন জয় করে তার মেয়েকে বিয়ের ব্যাপারে কথা বলতে। তো রাজদূত এখানে এসে নেন্সিকে খুব সুন্দর একটি ছাতা দেয়, যেটা কিনা ইংল্যান্ডের একটি বিশেষ ধরনের ছাতা। আর এই ছাতাটি পেয়ে নেন্সি অনেক খুশি হয়ে যায়, কিন্তু এই বিষয়টি রাজার কাছে মোটেও ভালো লাগে না। সে তখন সেই রাজদূতের কাছে এসে বলে, ইংরেজরা যেখানে যায় সেখানে লুট করার ধান্দা থাকে, তো
তো তুমি এখানে কোন ধান্দা এসেছো শুনি? রাজদূত তখন তাকে বলে, আরে না মহারাজ, এইসব আপনি কি বলছেন? আমি তো শুধুমাত্র আপনার একটু খোঁজ খবর নিতে এসেছি। আপনার এখন আমাদের ইংরেজদের প্রতি ভুল ধারণাই রয়েছে। তবে কোনো চিন্তা নেই, আমি আপনার জন্য এমন একটু উপহার নিয়ে এসেছি যেটা দেখলে আমাদের প্রতি আপনার ধারণাই বদলে যাবে। অন্যদিকে আমরা ইয়ানা এবং ইওয়ানকে দেখতে পাই, তারা দুজন মিলে রুশ রাজ্যে চলে এসেছে। এদিকে আবার রাজদূত রাজাকে বলে, এটা হচ্ছে আমাদের ইংল্যান্ডের একটা আধুনিক মেশিন, এইটা স্পেশালি শুধুমাত্র আমি আপনার জন্যই নিয়ে এসেছি। আর এই মেশিনটির বিশেষত্ব হচ্ছে এই মেশিনটি অটোমেটিক ভাবে গান বাজবে। আসলে এই সময়টা ছিল বর্তমান থেকে অনেক আগের একটি সময়, তাই কোনো মেশিনের মাধ্যমে গান বাজাটা ছিল খুবই অবাক করা একটি বিষয়। তো রাজদূত এখানে রাজাকে দেখায় যে কিভাবে একটি বাটন প্রেস করলেই মেশিনের ভেতর থেকে গান বাজে। আসলে এই মেশিনটি পুরোটাই ছিল চালাকি। সে আসলে মেশিনটির মধ্যে তার একজন লোককে বসিয়ে রেখেছিল, আর যখনই সে বাহির থেকে মেশিনের বাটন প্রেস করে তখনই সেই ব্যক্তি ভেতরে বসে তার মুখ দিয়ে মিউজিক বাজাতে শুরু করে। তবে মেশিনের মধ্যে এভাবে মিউজিক বাজতে দেখে রাজা সহ সবাই একদম অবাক হয়ে যায়। তারা কেউই রাজদূতের চালাকি একদমই বুঝতে পারে না। তো রাজদূত যখন রাজাকে মেশিনটির মাধ্যমে মিউজিক বাজিয়ে দেখাচ্ছিল, ঠিক এমন সময় সেখানকার একটি দেওয়ালের পেছনে ইয়ান এবং ইয়ানা চলে আসে। তারা দেওয়ালের অপর প্রান্ত থেকে রাজদূত এমন কর্মকাণ্ড দেখছিল। এদিকে যদিও রাজা মেশিনটি দেখে অবাক হচ্ছিল, কিন্তু তারপরেও সে রাজদূতের উপর মোটেও ইমপ্রেস হয় না, বরং সে রেগে গিয়ে রাজদূতকে বলে, এই সমস্ত উল্টাপাল্টা মেশিন দিয়ে তুমি আমাকে কি বোঝাতে চাচ্ছ? আমাদের এই সমস্ত মেশিনের কোনো প্রয়োজন নেই, তাই তুমি এখান থেকে যেতে পারো। কিন্তু রাজকুমারী নিনসি এখানে রাজদূতের উপর অনেক ইমপ্রেস হয়ে যায়, আর সে এখানে রাজদূতকে বিয়ে করতে যাচ্ছিল। এমনকি তার আচরণে প্রকাশ পাচ্ছিল যে সে আসলে রাজদূতকে কতটা পছন্দ করেছে। তার রাজদূত এখানে নিনসির হাত ধরে একটি চুমু দেয়, আর এটা দেখে তো রাজার আরো ভীষণ রাগ হচ্ছিল, কিন্তু সম্মানের খাতিরে সে তাকে তেমন কিছুই বলে না। তবে ঠিক এমন সময় সেখানে দৌড়াতে দৌড়াতে ইওয়ান চলে আসে, আর ইওয়ান এখানে রাজদূতের মেশিনটি সরিয়ে রাজাকে বলে, শুধুমাত্র একটি মেশিন দেখিয়ে রাজকুমারীকে ইংরেজের কাছে বিয়ে না দেওয়াই ভালো, কারণ তাদের এবং আমাদের ভাষা সংস্কৃতি সবকিছু একদম আলাদা, তাই বিয়ের পরে নানা ধরনের সমস্যা হতে পারে। এর জন্য নিজের জাতির মধ্যে বিয়ে দেওয়াটাই ভালো। যারা ইংরেজ তারা ইংরেজদেরকে বিয়ে করবে, আর যারা রাশিয়ান তারা রাশিয়ানকে বিয়ে করবে। তবে রাজকুমারী নিনসি যদি শুধুমাত্র এই মেশিনটির জন্য বিয়ে করতে চায়, তাহলে আমি নিজে এরকম একটি মেশিন ব্যবস্থা করে দিব। এসব শুনে রাজা অনেক খুশি হয়ে যায়, কারণ সে এমনিতেও ইংরেজদেরকে পছন্দ করে না। তাই সে এমন একটি কারণ খুঁজছিল যেটার মাধ্যমে সে তার মেয়েকে আটকাতে পারবে এবং এই রাজদূতকেও এখান থেকে বিদায় করতে পারবে। তো এখানে ইওয়ানকে বলে, ঠিক আছে, আমি তোমার কথায় রাজি হলাম, যদিও আমি জানি এমন মেশিন রাজদূত ছাড়া কেউ আনতে পারবে না, তারপরেও আমি তোমাকে একটি সুযোগ দিচ্ছি। যদি তুমি কোনোভাবে এরকম মেশিন আনতে পারো, তাহলে তুমি যা চাইবে আমি তাই দেব। আসলে আমি তেমন ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলতে পারি না, তাই আমি আমার মনের ইচ্ছাটি আপনাকে সরাসরি জানিয়ে দিতে চাই। যদি আমি কোনোভাবে এমন একটি মেশিন আনতে পারি, তাহলে কি আপনি আপনার মেয়ের নিনসিকে আমার সঙ্গে বিয়ে দিবেন? রাজা তখন বলে, আমি জানি তুমি পারবে না, যদি সত্যি আনতে পারো তাহলে তুমি যা চাও তাই হবে। এরপর কি ইওয়ান কি পারবে রাজার মেয়ের জন্য এমন একটি মেশিন আনতে? এসব কিছুই জানতে পারবো পরবর্তী পর্বতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।